দর্শক, আজকে সকালের দিকে তো একটা রিপোর্ট করেছিলাম এই সব ভিডিও দেখিয়ে যে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা টিএমসি সুপ্রিমো নমিনেশন ফাইল করলেন বলে ভবানীপুর কেন্দ্র থেকে, যেখানে লড়ছেন শুভেন্দু অধিকারীও। তো উনি কি করেছেন আজকে, সেই বাড়ি থেকে বের হওয়া থেকে শুরু করে কিভাবে বের হয়েছেন, কাদেরকে সঙ্গে নিয়ে বের হয়েছেন, তারপর এখানে এসে কি করলেন, তারপর এখান থেকে বেরিয়ে কি বললেন, আমি দর্শক এই টোটাল বিষয়কে নিয়ে একটা রিপোর্ট করেছি। আমি দেখছিলাম যে সেই রিপোর্ট অনেকেই দেখেছেন, তো যারা এখনও দেখেননি পারলে দেখে নেবেন উনি কি করেছেন এবং কি ব্যাখ্যা আমি সেখানে দিয়েছি। কিন্তু আমি এখন আরও একবার এলাম এই বিষয়কে সামনে রেখে এই জন্যে, কারণ জাস্ট কিছুক্ষণ আগে নির্বাচন কমিশন উনি আজকে যে হলফনামাটা জমা করেছেন সেটাকে আপলোড করেছে। তো সেটা এখন আমি দেখাবো যে ওখানে কি সব তথ্য দিয়েছেন এবং ওনার ইনকাম কত বেড়েছে, নতুন কিছু করেছেন কিনা, ফ্ল্যাট, জায়গা জমি বা কেস টেসের অনেক সব মানে কথা তো শুনছি, সেই কেস টেস কোনো ওখানে আপডেট করা হয়েছে কিনা, এইসবের জন্যে দর্শক আমি জানি আপনাদের অনেকের মধ্যেই একটা কৌতূহল আছে। অনেকেই ইতিমধ্যেই বলেছেন যে আপনি তো অনেকের দেখান, তো রাজ্যের মুখ্যমন্ত্রী যখন জমা করবেন হলফনামা তো ওটা একটু দেখাবেন। তো আমি যেহেতু দেখলাম জাস্ট কিছুক্ষণ আগে আপলোড করা হয়েছে, তো সেই জন্য দর্শক আমি সেটাকে আপনাদেরকে দেখাতে এলাম যে দেখুন রাজ্যের মুখ্যমন্ত্রী, ওনার ভাইপো, ভাতৃবধূ, তারা তো অনেক কিছু করে ফেলেছেন। সোশ্যাল ওয়ার্কার হিসেবে তারা তো সব কত জমি জায়গার সব প্লট করেছেন, কিন্তু মুখ্যমন্ত্রী কি করেছেন আগে দেখাই, তারপর ব্যাখ্যাতে আসছি। এই হচ্ছে দর্শক রাজ্যের মুখ্যমন্ত্রীর হলফনামা। দেখুন আমি কিছু ঢেকে দিয়েছি, বাড়ির ঠিকানা ইত্যাদি, যেগুলো ইউটিউবে একটা সমস্যা তৈরি করে। ডিরেক্ট অ্যাড্রেস, ঠিকানা, ফোন নাম্বার, ইমেল দেখালে, তো সেগুলোকে আমি ঢেকে দিয়েছি। ওকে, আচ্ছা, এই হচ্ছে দেখুন ওনার ইনকাম, মানে কোন বছরে কত কি হয়েছে সেটা মানে উনি শো করেছেন। দেখুন আমি নিচ থেকে দেখাচ্ছি আপনাদেরকে যে 2020-21 কত ইনকাম। 21 তো পরিবর্তন তো হলো না, উনি ফের এলেন, মুখ্যমন্ত্রী হলেন। তো তারপর 2020-21 উনি ইনকাম করেছেন বলে দেখানো হচ্ছে 15,47,845। 21-22 এক ধাক্কায় ডাবলেরও বেশি, 38,14,410। 22-23 খানিকটা কমলো, 29,76,360। 23-24 আরও মানে কমেছে, 20,72,740। 24-25 সেখানে আবার 3 লাখ বেড়েছে বা 2.5 লাখ এরকম টাইপের। এখানে হলো কত, 23,21,570। এটা হচ্ছে দর্শক মানে ইনকাম ট্যাক্স শো। আচ্ছা, আমি যদি ওনার 21 যে যেটা জমা, মানে 21 তো ভোট হয়েছিল, মানে তখন যেটা উনি জমা করেছিলেন এফিডাভিট বা হলফনামা, সেখানে তো 5 বছরের লাস্ট 5 বছরের হিসেবটা দেওয়া হয়েছিল। তো সেখানে উনি কত ইনকাম দেখিয়েছিলেন বা ওনার ইনকাম কত ছিল, আমি সেটাও দর্শক একটু বের করেছি আমার পুরনো জায়গা থেকে, সেটাও আমি বের করেছি, আমি সেটাও দেখাতে পারি দর্শক, একটু ওয়েট। যখন উনি নন্দীগ্রামে প্রার্থী হয়েছিলেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে, তো তখন উনি ইনকাম কত দেখিয়েছেন আমি দর্শক দাঁড়ান বের করেছি, ওয়েট দর্শক। এই যা সেবার দেখুন, সেবারও মানে 5 বছর কি হয়েছিল। 15-16 দেখতে শুরু করুন নিচ থেকে। 15-16 কত, 1,72,910, খুব কম ছিল, খুব গরিব ছিলেন। 16-17 হঠাৎ করে 9,18,300। 17-18 8,35,300। 18-19 এক ধাক্কায় অনেকটা বেড়ে গেছিল, 20,71,010 টাকা। আর 19-20
10,34,370। বুঝলেন, এটা হচ্ছে যে একেবারে 15-16 থেকে 19-20 এই 5 বছরের হিসেবটা। আর এখন আমি যেটা দেখাচ্ছিলাম দর্শক, সেটা হচ্ছে এটা, যেটা হচ্ছে 20-21 থেকে 24-25 সাল এই সময়ের মধ্যে। ওকে, এটা হলো ইনকাম ট্যাক্স শো। ওকে, এরপরে আমি যেটা দেখাতে চাই, আর তো যেগুলো দেখুন ওনার শুধু তো ওনারই তো আছে, ওনার তো স্বামী নেই, তার কোনো ব্যাখ্যাও যেহেতু এখানে নেই, এখানে দেখতে পাচ্ছি স্বামী নেই বলেই তো জানি। ওকে, এরপরে কি আছে? আচ্ছা, এফআইআর কেস টেস্ট। দেখুন, এফআইআর কেস টেস্টের ক্ষেত্রে যেটা শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে দেখছিলাম 25টা বা তারও বেশি সব মালা, মুখ্যমন্ত্রীর নামে কিন্তু কোনো মানে কিছু দেখতে পাচ্ছি না। নট অ্যাপ্লিকেবল বলে সব ফাঁকা। কিন্তু আমরা এই মুখ্যমন্ত্রীর সম্পর্কে অনেক কেস টেস্টের কথা শুনেছি, কখনো ত্রিপুরার ক্ষেত্রে শুনেছি, কখনো মহারাষ্ট্রে শুনেছি, জাতীয় সঙ্গীতকে করার জন্যে বিচার পর্বে আছে, তারপরে রিসেন্টলি অনেক সব কেস টেস্ট শুনছি, কিন্তু কেসের কোনো ডিটেলস কিন্তু এখানে নেই। এখন সেটা লেখার মতো অবস্থায় নেই, নাকি কেসগুলো উল্লেখ করার মতো নয় জানি না। আর উনি যখন বিরোধী নেত্রী ছিলেন, ওনার নামে তো অনেক কেস টেস্ট হওয়ার কথা সেই সময়, কারণ উনিই বলতেন অনেকরকমভাবে মানে সমস্যায় ফেলার চেষ্টা হতো। কিন্তু দেখছি যে এখন যিনি মানে যে হলফনামা উনি জমা করছেন, সেখানে কেস টেস্ট উল্লেখ করার মতো আমরা মানে উল্লেখ দেখছি না। ওকে, এবার আসুন ক্যাশ ইন হ্যান্ড, টাকা পয়সা কত কি আছে এখন। ক্যাশ ইন হ্যান্ড যখন এই হলফনামা তৈরি করেছেন এফিডাভিট, সেখানে দেখতে পাচ্ছি 75,700 টাকা। ব্যাংক ব্যালেন্সের দেখুন, ব্যাংকের নামটাম আছে, অ্যাকাউন্ট নাম্বারটা আমি ঢেকে দিয়েছি। এখানে 12,36,209, এখানে 40,000, এরকম করে সব আছে টুকটাক। টিডিএস আবার দেখুন কি দেখাচ্ছে, 40,600, এই সেই করে। আচ্ছা, আচ্ছা গাড়ি টাড়ি দেখুন, মোটর ভেহিকেলস, এয়ারক্রাফট, উনি হয়তো হেলিকপ্টারে ইত্যাদি চড়েন, কিন্তু নিজের কিছু নেই আর কি দেখানো হচ্ছে। নট অ্যাপ্লিকেবল, গাড়ি টাড়ি কিছু নেই, খুবই গরিব। এমনিতে হাওয়াই চটি পড়েন, দেখেন তো আপনারা। যদিও আবার ওই চটির যে মানে ব্র্যান্ড, সেটা নিয়ে প্রশ্ন তোলেন অনেকে যে ওইটা ওই অজন্তা হাওয়াই ওই 200 টাকা 250 টাকা ব্যাপারটা না, অনেকে বলে থাকেন। দর্শক ছাড়ুন সেই বিতর্ক। আচ্ছা, জুয়েলারিতে দেখুন কি আছে, 9 গ্রাম আর 750 মিলিগ্রাম। এখন যেহেতু সোনার দামটা একটু বেড়েছে, সেই জন্য মার্কেট ভ্যালুটা একটু বেশি দেখতে পাচ্ছি, 1,45,000 দেখানো হচ্ছে আর কি। ব্যাস, আর কিছু নেই। টোটাল ব্যাংক ব্যালেন্স সোনা দানা মিলিয়ে এই মুহূর্তে দেখতে পাচ্ছি 15,37,509 টাকা আর 71 পয়সা। এটা হচ্ছে ওনার ব্যাংক ব্যালেন্স। আচ্ছা, ব্যাংক ব্যালেন্স যখন আমি দেখাচ্ছি, তখন আমি ওই 21-এরও যেটা, সেটারও ব্যাংক ব্যালেন্স, তখন ইনকাম কম ছিল, এখন ইনকাম বেড়েছে। তার সত্ত্বেও সেই সময় ব্যাংক ব্যালেন্স কতটা, সেটাও আমি দর্শক একটু আপনাদেরকে দেখিয়ে দিই। এখনও এফআইআরগুলো কিছু ছিল না, কেস টেস্ট ছিল না। ওখানে ক্যাশ ইন হ্যান্ড দেখানো হয়েছিল 69,255 বলে। ব্যাংক ব্যালেন্স, আচ্ছা এখানে ওখানেও সোনা ওই একই আর কি, আর কেনেননি। 9 গ্রাম 750 মিলিগ্রাম, তবে তখন মার্কেট ভ্যালু অনেক কম ছিল বলে তখন 43,000 টাকা ভ্যালু ছিল, এখন দাম বেড়েছে। আচ্ছা দেখুন, তখন ইনকাম মানে দেখলাম ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে টোটাল ইনকাম কম ছিল, এবার তো অনেকটাই বেড়েছে ইনকাম, কিন্তু ব্যাংক ব্যালেন্স বেশি ছিল। এখন একটু ইনকাম বেশি হলেও খরচটা একটু বেশি করে ফেলেছেন দিদিমণি। তখন 16,72,352 টাকা 0.71 আর কি, এত টাকা 71 পয়সাটা ঠিক আছে আর কি, কমন। তো তখন 16,72,000, আর এখন কি দেখাচ্ছিলাম 15,37,509 টাকা 71 পয়সা। ওকে, ইনকাম বাড়লেও খরচটা দিদিমণির অনেক বেড়েছে, জানি না কী সব খরচা করেছেন। আর ইনকাম কেন বেড়েছে সেটা আমি পরে দেখব, একটু চর্চা করা যায় কিনা। আচ্ছা, এবার হচ্ছে জমি জায়গা, চাষের জমি, এগ্রিকালচারাল ল্যান্ড নেই, নট অ্যাপ্লিকেবল, কিছু নেই। নন এগ্রিকালচারাল ল্যান্ড মানে সেরকমও কিছু নেই। চাষের অযোগ্য কিন্তু ভ্যালুয়েবল কোনো জায়গা নেই। কমার্শিয়াল বিল্ডিং নেই।
রেসিডেন্সিয়াল বিল্ডিং নেই। উনি যে ঠিকানায় থাকেন ওটা কার নামে কার বাড়ি জানি না, সবাই তো বলেন মমতা ব্যানার্জির বাড়ি, কিন্তু তো রেসিডেন্সিয়াল বিল্ডিং তো কিছুই নেই, জায়গা নেই, জমি নেই, ঠিকানা নেই, নাকি খালপাড়ের জায়গা, মানে যদিও শুভেন্দু অধিকারী অনেক কিছু বলেন যে ওইসব জায়গা নাকি মানে সব সরকারি বলে থাকেন, জানি না তার জন্যই ওখানে জবরদখল করে রয়েছেন বলে উল্লেখ করার মতো নয় কি না, সেই জন্যই উল্লেখ করেননি নাকি কে জানে, সবই প্রশ্ন দর্শক। তো যেহেতু জমি জায়গা কিছু নেই, তাই টোটাল ভ্যালুও কিছু নেই, তার মানে ওনার জমি জায়গার কোনো টাকা নেই, শুধু যেটুকু আছে ওই ব্যাংক ব্যালেন্স, যেটা এখন পর্যন্ত ওই 15 লক্ষ সামথিং। ওকে, কিছুই নেই, গরিব মানুষ আর কী সব আর আছে। আচ্ছা, এবার প্রফেশন অর অকুপেশন, সোশ্যাল ওয়ার্ক অ্যান্ড পলিটিক্স। ওকে, স্পাউসের তো কিছুই নেই। সোর্স অফ ইনকাম কি আছে? রয়্যালটি আর হচ্ছে ইন্টারেস্ট। আচ্ছা, উনি 21-এর সোর্স অফ ইনকাম আর কি দেখিয়েছিলেন, দেখি একটু দেখাই আপনাদেরকে, আমি দুটোই পরপর দেখাতে যাচ্ছি দর্শক। আচ্ছা, এখানে দেখুন রয়্যালটি, ইন্টারেস্ট এবং আদার্সটা কিন্তু এবার নেই, এবার আদার্স নেই কিন্তু ইনকাম বেড়েছে। আগেরবার রয়্যালটি, ইন্টারেস্ট, আদার্স, তাতে যা ইনকাম ছিল, এবার আদার্স বলে তো কিছু উল্লেখ নেই, কিন্তু ইনকামটা বেড়েছে। ইন্টারেস্ট কি খুব বেড়ে গেছে ইন্টারেস্ট, নাকি রয়্যালটি বেড়েছে? কি বা নতুন করে উনি বানালেন? সিডি, গানের ক্যাসেট, বই টই, আচ্ছা বই টই লেখেন না বইমেলাতে। ওকে, এডুকেশনাল কোয়ালিফিকেশন দেখুন, MA ক্যালকাটা ইউনিভার্সিটি, তারপরে যোগেশচন্দ্র চৌধুরী কলেজ, যেখান থেকে পলিটিক্সে হাতে করি, সেখান থেকে নেত্রী হয়ে ওঠা, যার আমরা সর্বনাশী ভাব এই মুহূর্তে দেখতে পাচ্ছি। ওকে, এই হচ্ছে ব্যাপার। এবার এগুলো সব ছোটো শর্টকাট, এগুলো সব দেওয়া আছে শর্টকাট। লাস্ট সালের ইনকাম এখানে এগুলো শর্টকাট, বাকি সব দেখে ফেলেন আপনারা। তো টোটাল ভ্যালু এই যে 15,37,000 টোটাল, আর উল্লেখ দেখানোর মতো সেরকম কিছু নেই। এই হচ্ছে ব্যাপার দর্শক। রাজ্যের মুখ্যমন্ত্রী টিএমসি সুপ্রিমোর হলফনামা 4 এপ্রিল 2026 যেটা তৈরি করেছেন, একেবারে আপডেটেড। দর্শক কি বলবেন? পয়সা কড়ি খুবই কম বলতে ইনকাম বেশি আবার দেখতে পাচ্ছি, তাও বলছে আর কি ওনার দলের যারা, আমি যেটা বলছিলাম ওনার ভাইপো যে বাড়িতে থাকেন, ভাইপোর আবার ইনকাম শো যখন দেখছিলাম সেখানেও আবার কম দেখি, কিন্তু অনেক বড় বাড়িতে থাকেন। আর কাউন্সিলরের যিনি প্রার্থী হয়েছিলেন কাজরি বন্দ্যোপাধ্যায়, তিনি যখন হলফনামা জমা করেছিলেন তখন দেখে চমকে উঠেছিলাম। স্বামী স্ত্রী ওখানে উল্লেখ ছিল, অকুপেশন বা প্রফেশন কি সোশ্যাল ওয়ার্কার দেখানো হয়েছিল, কিন্তু 13-14টা প্লট দেখানো হয়েছিল। তো এইসব নিয়ে প্রশ্ন তৈরি হয়। যদিও আপনারা নিশ্চয়ই জানেন, কদিন আগে শুভেন্দু অধিকারী রানিমার বাসভবন তৈরি হবে বলে একটা ভিডিও ছেড়েছিলেন, যে জায়গার মূল্য অনেক, কিন্তু রানিমাটা কে তিনি বলেননি, আকার ইঙ্গিত দিয়েছিলেন। তো আমাদের কথা মনে হয়েছিল যে মুখ্যমন্ত্রীর জন্য মনে হয় বলা হচ্ছে, কই তার তো নতুন জায়গা জমির তো কোনো উল্লেখ নেই। তো ওই জায়গাটা যে ওনার বাড়ি, ওনার নামে, তাও তো উল্লেখ নেই। কোন রানিমা বা কোন নামে সেই জায়গাটা জানি না, প্রশ্ন তৈরি হচ্ছে দর্শক। দেখুন, দিদিমণি রাগ করলে করবেন যে আরামবাগ টিভি কেন এরকম করে বলছে, দাঁত চেপে বলছি, প্রশ্ন জাগছে বলে বলছি। আপনার কিছুই নেই, আপনি খুব গরিব টাইপের, যদিও ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে অনেক টাকা শো হয়েছে, নো প্রবলেম, কিন্তু বাদবাকি কিছুই নেই, খালপাড়ে থাকেন, কিন্তু আপনার স্বজনদের তো প্রচুর সব হয়ে গেছে। আপনি যদি বলেন যে আমি কিছুই করিনি, সব দিয়ে দিই, আবার এদিকে বলেন আমি বেতন নিই না, এই নিই না, সেই নিই না, তারপরেও এত ইনকাম দেখতে পাচ্ছি, ভালো কথা। কিন্তু আপনি কিছুই করেননি, কিছুই নেই, বাড়ি গাড়ি কিছুই দেখতে পাচ্ছি না, কিন্তু আপনার স্বজনদের তো অনেক কিছু দেখতে পাচ্ছি না, অনেক প্লট দেখতে পাই না। সেই জন্য আমাদের মনে এত প্রশ্ন জাগে যে কী ব্যাপারটা, রহস্যটা কী। সেই রহস্য হলে অনেক প্রশ্ন তৈরি হয় মানুষের মনে, সেই প্রশ্নগুলো জাস্ট সামনে রাখি। আমরা কি নিশ্চিত করে কিছু বলছি? ফলে রাগ করার কি আছে? দিদিমণির লোকেদের রাগ করার কি আছে? আমি কি নিশ্চিত করে কিছু বলছি নাকি? প্রশ্ন তৈরি হচ্ছে, সেগুলো বলছি।
দর্শক যদি আপনাদের মনে কিছু প্রশ্ন তৈরি হয় আপনারাও বলবেন, প্রশ্ন হলে চেপে রাখবেন কেন, বলবেন যে হলফনামা দেখলেন, যদি এই নিয়ে আপনাদের মনে আরও কিছু প্রশ্ন তৈরি হয়। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, হলফনামা উনি যা দিয়েছেন আসল মানে বিষয়টা যেটা আমরা দেখব সেটা তো হচ্ছে ভোট। শুভেন্দু অধিকারী দুটি জায়গায় এবার লড়ছেন, একটা হচ্ছে নন্দীগ্রাম আর একটা হচ্ছে ভবানীপুর। তো লড়াইটা কেমন হবে সেটা আমাদের দেখার রয়েছে। আজকে মমতা ব্যানার্জি যেভাবে এসছেন ওখানে নমিনেশন ফাইল করতে, লোকজন প্রচুর দেখিয়ে, দেখো আমার সঙ্গে কত লোক, আর বেরিয়ে উনি প্রথমেই যে কথাটা বলেছেন বা বোঝানোর চেষ্টা করেছেন যে আমি ঘরের লোক, আমার এখানেই জন্ম, এখানেই বেড়ে ওঠা, একটা এইরকম সেন্টিমেন্ট তৈরি করেছেন। মানে ভবানীপুরে এলে বলবেন আমি ঘরের, আবার নন্দীগ্রামে অন্য কোথাও গেলে বলবেন বাংলা নিজের মেয়ে কী চায়। মানে আপনি যেখানে যেমন সেখানেই সব নিজের হয়ে যাচ্ছেন। আর অন্য কেউ যদি আসেন, আমি দেখছি সোশ্যাল মিডিয়াতে কেউ বলছেন টিএমসির যে মেদিনীপুর এসে কলকাতা শাসন করবে, হ্যাঁ কলকাতাকে হারিয়ে দেবে মেদিনীপুর। দেখুন, কলকাতা মেদিনীপুর সবই তো রাজ্যের, কিন্তু এখানে কেন বলা হচ্ছে ওই সেন্টিমেন্ট, লোকাল সেন্টিমেন্ট, যে কলকাতাকে হারিয়ে দেবে সুতরাং কলকাতার মেয়েকে জেতাতে হবে। মানে এখানে হয়ে যাচ্ছেন কলকাতার মেয়ে, আবার মেদিনীপুরে অন্য কোথাও গেলে বলবেন বাংলার নিজের মেয়ে। আবার উনি নিজে এটা বলছেন যে টিএমসির 294 যে প্রার্থী সবাই মমতা ব্যানার্জি, মানে আমাকে দেখে ভোট দিন, আমি সব কেন্দ্রের প্রার্থী। সেখানে হয়ে যাচ্ছেন গোটা রাজ্যের মেয়ে। আর যেই শুভেন্দু লড়তে এসছেন ভবানীপুরে, তিনি বলছেন আমি কলকাতার মেয়ে, আর উনি মেদিনীপুর থেকে হারাবেন। বুঝতে পারছেন কত রকমের সব ফান্ডা। তো যাই হোক, এইসব করেও কি জিততে পারবেন ভবানীপুরে এবার মমতা ব্যানার্জি, সেটা দেখার বিষয় রয়েছে। তো সেটা আগে আমরা দেখি, সরকারের পরিবর্তনটা আগে হোক, নতুন সরকার গঠিত হোক, তারপর আপনাদের যেসব প্রশ্ন রয়েছে, জায়গা জমিটা কার, যেখানে থাকেন যে অ্যাড্রেস, তাহলে কার জায়গা, কিসের জায়গা, বা যে ইনকাম শো হচ্ছে উনি এইরকম, স্বজনদের এত কি, সেই সব বিষয়ে তখন তদন্ত করা যাবে। আগে পরিবর্তনটা হোক। দর্শক বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।